ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। এম.এ. আজিজ, চিকিৎসার জন্য জানুয়ারির প্রথমার্ধে বেগম জিয়া লন্ডন যাওয়ার কথা রয়েছে। আমরা এর আগেও দেখেছি আরেকবার যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, এই যাওয়াটা কি আমাদের 111-এর কন্টিনিউয়েশন কিনা, অর -2 ফর্মুলা আপনি যদি। ধন্যবাদ আপনাকে। অনেক আগে একবার বিএনপির মহাসচিব বলেছিলেন যে আমরা বিরাজনীতিকরণ চাই না, -2 চাই না, গণতন্ত্র চাই। তখন কিন্তু ওরকম একটা পরিস্থিতি উদ্ভবের তার সম্ভাবনা মনে করেছিল। এখনও বিষয়টা আমি উড়িয়ে দিতে চাই না, তবে মাঝখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা কথা বলেছে, যে এই কথাটা কংক্রিট ফর্মে না বললেও আমরা অনুমান করতে পারি সম্ভবত আমার বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট হলে তিনি আশা করা যাচ্ছে তিনি সুস্থ হবেন, মোটামুটি ওয়ার্কেবল হবেন তিনি। এবং তারেক রহমান বলেছে তার বাবা এবং তার মার সাথে যারা রাজনীতি করেছে বা সেই সময়ে তারা পার্লামেন্ট নির্বাচনের মতো থাকবে, আর কম্পারেটিভলি ইয়াং থানা জেলা নেতৃত্বে থাকবে। আমার কাছে এই জায়গায় মনে হচ্ছে যে হয়তো বেগম খালেদা জিয়া সরকারের প্রধানের দিকে থাকবে, তারেক রহমান হয়তো তাদের রাজনৈতিক দলের প্রধান থাকতে পারে। তবে এখন আমাদের সরকারের যে পজিশন, সরকারের ভিতরে যে উপদেষ্টা পরিষদ যেটা আছে তাদের কথার ভিতরে তো কোনো মিল নাই। ধরেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে একটা কথা বললেন যে কি 2025-এর শেষে অথবা 2026-এর প্রথমে। ঠিক তার প্রেস সেক্রেটারি তিনি কিন্তু এটা ক্লারিফাই করে বললেন 26-এর জুন তিনি ডেট দিয়ে দিলেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, জনগণ তো অবশ্যই বলবে এটা কন্ট্রাডিক্টরি, কারণ তিনি তো আসলে রাষ্ট্রের কর্মচারী, প্রেস সেক্রেটারি, তিনি তো সরকারের সিদ্ধান্ত দিতে পারেন না। যেখানে প্রধান উপদেষ্টা বললেন সেখানে তিনি কেন ক্লারিফাই? আমি একটু ইন্টারাপ্ট করি এম.এ. আজিজ। কালকে আমাদের গেস্ট হিসাবে শফিকুল আলম সাহেব ছিলেন, প্রেস সচিব। তাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি বললেন যে আমি সরকারের হয়েই কথা বলি, ইউনূস সাহেব যে কথাটা বলেন সেই কথাটাই আমি মিডিয়ার সামনে তুলে ধরি। দেখেন, ওটা ওই সময় বলার সময় প্রত্যেকটা জিনিস যেটা চিফ অ্যাডভাইজার কথা বলবে বা কোনো অ্যাডভাইজার কথা বলবে, তখন তাকে অবশ্যই বলতে হবে যে আমি অমুক অ্যাডভাইজার বা সরকারের পক্ষ থেকে বলতে হবে বা আদিষ্ট হয়ে বলছি, জেনে রাখা উচিত তার। আমরা কিন্তু প্রেস সেক্রেটারি আরও দেখেছি, বহু দেখেছি, এত বেশি ভোকাল প্রেস সেক্রেটারি কিন্তু দেখি নাই। এখন তিনি যদি প্রেস সেক্রেটারি একজন সরকারি কর্মচারী যদি রাষ্ট্রের সিদ্ধান্ত দেয়, আবার সেই সরকারের প্রধান যদি আরেক কথা বলে, স্বাভাবিকভাবেই ওই যে 111 গন্ধকন, তাহলে কি তারা সমস্যা তৈরি করতে চায়? স্বাভাবিক প্রশ্ন। কারণ স্পেসিফিক ডেট, যেমন দলগুলা, রাজনৈতিক দলগুলা, তারা তো দাতব্য প্রতিষ্ঠান খোলে নাই, তারা তো গণতন্ত্র চাইবে, ইলেকশন চাইবে, এটাই স্বাভাবিক। এতে তো বিব্রত হওয়ার কিছু নাই। প্রধান উপদেষ্টা একটা টাইম বলল, আবার আরেকটা ছাত্র উপদেষ্টা বলে দিল যে সংস্কার হওয়ার পরে নির্বাচন। হ্যাঁ, এবং তারা নাকি সংস্কারের রাজনৈতিক দল বাধাগ্রস্ত করছে। এখন যদি স্বাভাবিকভাবে উল্টা প্রশ্ন আসে, যে আমিও তো নিজে উপস্থিত ছিলাম, সংস্কারটা তো জরুরি এম.এ. আজিজ। সংস্কার প্রশ্নটা আসলো কোত্থেকে, কে করলো বলেন আপনি? ছাত্ররা কোঠা সংস্কার চেয়েছে, ওখান থেকে আন্দোলন করতে করতে এক দফায় আসছে। অর্থাৎ তখনকার স্বৈরাচারী ফ্যাসিস্ট প্রধান, আমি একটা লিখেছি সমকালে, 5টা সুযোগ পেয়েছে শুধু এই ছাত্রদের সাথে কথা বললেই সমস্যার সমাধান হতো। কিন্তু স্বৈরাচারের যে মনোভাব, আমি যা বলেছি তাই হবে, সুতরাং শেষ পর্যন্ত সে কিকড আউট হয়ে গেছে। হলো কি, আন্দোলনটা চলছিল এবং আন্দোলনটা অন্তত 17 বছর চলছে। এই 17 বছরে গুম, খুন, আয়নাঘর সবই হয়েছে, হত্যা, নির্যাতন, অনেক কিছুই হয়েছে। এতে করে
পরিস্থিতি। আমরা একটু আব্দুল্লাহ আল মামুনের কাছে যে আমরা আবার আপনার কাছে শুনবো। আব্দুল্লাহ আল মামুন, যেমনটা এম এ আজিজ বলছিলেন, উপদেষ্টার কথায় মিল পাচ্ছেন না, আপনি কি তাই? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমি ওনার সাথে একমত যে যেভাবে জিনিসটি বলা উচিত ছিল এবং যে পয়েন্টটি আজিজ ভাই বললেন আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত যে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি জাতির বলতে চাই আসলে, কারণ রাজনৈতিক দলের সঙ্গে যারা সংযুক্ত তাদের ক্ষেত্রে যে ইন্টারেস্টটা, কিন্তু এই নির্বাচনের ডেটটা এখন জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমরা আসলে প্রধান উপদেষ্টার মুখ থেকে অথবা আমাদের প্রধান নির্বাচন কমিশনার এটি বলতে পারেন। আর যেটি উনি বলছেন যে উপদেষ্টাদের মুখ থেকে যে কথাগুলো হতে হবে দায়িত্ববোধ নিয়ে এবং অবশ্যই সরকারের পক্ষে ওই কথাটি বলতে হবে, সেই জায়গাটাতে আমি একমত। কিন্তু এবারের যে খালেদা জিয়ার যে প্রেক্ষাপটটি সেটি আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। এবং আসলে 111-এর পরেও কিন্তু আরেকবার যে আপনি মাইনাস ফর্মুলার কথা বলেন সেটা আরেকবারও এসেছিল, কিন্তু আপনি যদি ভুলে না যান আমি যদি ঠিক মনে থাকে আমার 2017-তে জুলাই মাসে উনি গেলেন একবার চিকিৎসার জন্য এবং ফিরলেন বোধহয় অক্টোবরে। তখনও কিন্তু ওনার নামে অনেকগুলো মামলা হয়েছে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটাও তখন একটা এমন পর্যায়ে ছিল যে আশঙ্কা ছিল যে হিয়ারিংটা এমন পর্যায়ে যে হয়তো বা উনি ফিরবেন না, বা তখন আর একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু এবারে আমি আশঙ্কা আসলে ব্যক্তিগতভাবে এটা করি না, কারণ প্রেক্ষিতটি একেবারে ভিন্ন। আজিজ ভাই, একটা জায়গায় আমি কমপ্লিমেন্ট করতে চাই, সেটি হচ্ছে যে এখানে গত দুটো প্রক্রিয়ায় প্রথমটিতে পার্টিকুলারলি ওখানে সামরিক বাহিনীর একটা অবস্থান ছিল, তাদের পজিশন সেই ধরনের একটি গভর্নমেন্ট। পরবর্তীতে আমরা যেটাকে ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে বা স্বৈরাচারী সরকার, তাদের যে অ্যাটিটিউড, তাহলে দুটি গভর্নমেন্টের যে অ্যাটিটিউড ছিল এবারে একেবারে পুরোপুরি ভিন্ন অবস্থা। কেন? যে এবারে রাজনৈতিক সংযুক্তির রাজনীতির কথা বলা হচ্ছে এবং বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচন যদি হয়, যদি আমরা নতুন দল গঠনের কথা শুনছি, তাহলে কিন্তু সম্ভাব্য ধরে নেওয়া যায় বিএনপি ক্ষমতায় আসবে। প্রেক্ষাপটের আরেকটি ভিন্ন দিক হচ্ছে যে এত বড় একটি ঘটনা 5ই আগস্ট সহ গোটা আন্দোলনে ঘটে যাওয়ার পরে এরকম কোনো ঘটনা আসলে জনগণ মেনে নেবে কিনা সন্দেহ রয়েছে, যে কারণে একটু আগে আমি সরকার না বলে শব্দটা জনগণ বলেছি। আরেকটি হচ্ছে যে বিএনপির যে দলীয় অবস্থান এখন গত দুবারের তুলনায়, অর্থাৎ আমরা যদি 111 ধরি, আমরা যদি আওয়ামী লীগের ওই সময়টা যেটা আমি বললাম 2017 সালের কথা ধরি আর এখনকার কথা যদি ধরি, এটা অনেক বেশি সুসংগত এবং আমরা বলি যে চাঙ্গা অবস্থায় থাকা। তো সব কিছু মিলে আমার মনে হয় না যে ওই আশঙ্কাটি রয়েছে। আমি মনে করি এটা আরেকটি গুরুত্বপূর্ণ যে দিকটি, প্রথমে আমি ওনার সুস্থতা কামনা করি, যে উনি সুস্থ হন। দীর্ঘদিন থেকে উনি অসুস্থতায় ভুগছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উনি এই চিকিৎসার অধিকারটা রেখেছিলেন, কিন্তু কোনোভাবে ওনাকে বঞ্চিত করা হয়েছে 2 কোটি টাকার একটা মামলার জন্য, যেখানে আমরা এখন হাজার হাজার কোটি টাকার কথা শুনছি, $16 বিলিয়ন পাচার হওয়ার কথা শুনছি প্রত্যেক বছরে। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় যে এবারের যে প্রেক্ষাপটটি, যে উনি যে সময়ে যাচ্ছেন, বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য প্রেশার তৈরি করা হচ্ছে এবং ঘোষণাও দেওয়া হয়েছে যে প্রয়োজনে তারা আন্দোলনমুখী কর্মসূচি দেবেন, যেটি আমাদের কাম্য নয় এবং আমরা চাই যে নির্বাচন 2025-এ হোক এবং সেই নির্বাচন হওয়ার আগে সংস্কার হোক। আমার মনে হয় যে সেখানে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পাবে, পরবর্তী নেতৃত্ব, এবং আমার ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে সেখানে নমিনেশন প্রক্রিয়া কী হবে, যেটা একটু আজিজ ভাই টাচ করলেন, এবং সাথে পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া, এগুলো সব কিছু মিলে ওই আলোচনাগুলো আমার মনে হয় গুরুত্ব পাবে এবং আমরা আশা করি যে উনি নিরাপদে সুস্থ হয়ে দেশে ফিরবেন। এরকম কোনো রকম আমরা এমন কোনো আর অবস্থার শিকার হতে চাই না বা অস্থিরতা দেখতে চাই না যে দেশকে আবার একটা বড় রকমের দোলাচলে নিয়ে যাবে, যেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিশৃঙ্খলা, অস্থিরতা যে আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা হচ্ছে না, আমরা সেটা দেখতে চাই না। সো আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই মনে করি যে এরকম কোনো আশঙ্কা নেই এবং জাতি হিসেবে ওদের আমরা প্রত্যেকটি নাগরিক আশা করবো যে সেরকম কোনো আশঙ্কা তৈরি হবে না। একটা বিরতিতে যাব। RM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের বিরতির সময় হলে সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। RM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এম এ আজিজ, আমাদের আজকে আরেকটা সংবাদ যেটা শিরোনাম হয়েছে, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ না হয় নিরাপত্তার ঝুঁকিতে বাংলাদেশ। আমরা জানি যে গত কিছুদিন যাবৎ একটা যে ডেটা পেয়েছি, 80 থেকে 1 লাখ নতুন রোহিঙ্গা প্রবেশ করেছে। দেখেন, এটা এই পর্যায়ে এসে গেছে। তখন তো আমরা আসলে নোবেল প্রাইজ পাওয়ার জন্যে, শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্যে আমরা রোহিঙ্গাদের ছেড়ে দিয়েছি। এখন 8 লাখ রোহিঙ্গা এবং এই 60,000 80,000 ধরলে প্রায় এখন 14 লাখের মতো হয়ে গেছে। আমাদের ওই অঞ্চল তো, আমাদের তো ভূখণ্ড নিয়ে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, দেখেন প্রেসিডেন্ট জিয়ার সময়ও কিন্তু রোহিঙ্গা এসেছিল,
বেগম খালেদা জিয়ার সরকারে যখন প্রধানমন্ত্রী তখন আসছিল, তখন কিন্তু নরমে গরমে তারা কিন্তু ওই রোহিঙ্গাদের বিদায় করতে পারছে। কিন্তু ঝোপের ধারে ধারে দু একটা ছিল, কিন্তু ওই সময় কিন্তু বিদায় হয়েছে। কিন্তু আমরা পরের দফায় যখন আরাকানের আর্মিদের সাথে যুদ্ধ হওয়ার পরে যে আসলো, এই গ্রুপটাকে আমরা প্রতিহত না করে ছেড়ে দিছি। এবং সবগুলো রাজনৈতিক দলও কিন্তু বলছে মানবিক কারণে তাদের ছেড়ে দেওয়া উচিত। কেউ আমাদের দেশের কথা ভাবছে বলে মনে হয় না। তখন সরকার প্রধান ছিল আপনার শেখ হাসিনা, তিনিও কিন্তু দেখা গেছে তার ফলোয়াররা বলছে, লেসপেন্সাররা বলছে, টকশোতেও বলছে হ্যাঁ যে প্রধানমন্ত্রী আপনার শান্তি পুরস্কার পাইতে পারে মানবতার নেত্রী এইসব কারণে। এখন তো এমন যে অবস্থায় চলে গেছে, ওখানে এই যে ভারত কোনো কথা বলে না, আওয়ামী লীগের সময় বলে না, এখন না আমাদের সাথে সম্পর্ক একটু টানাপোড়েন যাচ্ছে। তখন কিন্তু সম্পর্ক আমাদের তো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, তারপরে কথা বলে, কারণ তাদের ইনভেস্টমেন্ট আছে, পাকিস্তানের চীনের বড় ইনভেস্টমেন্ট আছে, আমেরিকাও ওখানে যাইতে চায়, যার ফলে আজিজ কেউ যদি রিফিউজি চায় তাকে তো দিতে হয়, এটা তো এটা ইন্টারন্যাশনাল। এই যে আমরা তো রিফিউজি তাদের বলি না, আমরা এটা রিফিউজি আমরা পরে বলছি, পরে আমরা বলি না তাকে, কিন্তু তারা তো রিফিউজি সিক করে এখানে আসছে না, রিফিউজি সিক করে না, তারা তো ফোর্স এখানে ফোর্সিবলি তাদের নিয়ারেস্ট কান্ট্রি বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ নিয়ারেস্ট কান্ট্রি চীন নাই, নিয়ারেস্ট কান্ট্রি ভারত নাই, নিয়ারেস্ট কান্ট্রি থাইল্যান্ড নাই, সব কি বাংলাদেশের ভিতরে ঢুকতে হবে? হ্যাঁ, অর্থাৎ আমরা প্রতিহত আপনার ভারতে গেছে সবগুলোকে ফিরাই দিছে। হ্যাঁ, আমার কথা হলো যে যারা বলে এই যে রেফিউজি হিসাবে আশ্রয় দিতে হবে, ব্যারেন ল্যান্ড বহু পড়ে রয়েছে পৃথিবীতে, সেখানে নেয় না কেন? এটা শেয়ার করে না কেন? এখানে আসে কি ওই ইউনিসেফ অমক টমক দান খয়রাত করতে আসে, অর্থাৎ ওই অর্গানাইজেশন টিকে রাখতে হবে। তো সবাই বলে যে আমরা তাদের আশ্রয় দেব, আমাদের ছোট দেশ, ঘনবতী দেশ, হিল ট্যাক্স এমনি নানাভাবে উৎপীড়িত। আমরা অনেক কথাই আছে, অনিয়ারে বলতে পারবো না, হিল ট্যাক্স নিয়ে, হিল ট্যাক্স তিব্বত আরাকান নিয়ে একটা বড় ধরনের আন্তর্জাতিক কনস্পিরেসিও আছে। আমরা তো কনস্পিরেসির শিকার হচ্ছি, আমাদের ডিপ্লোম্যাটিক ফেইলার আছে, আমরা নরমে গরমে আমরা আমাদের পররাষ্ট্রনীতি ব্যবহার করছি না। ধরেন প্রফেসর ইউনুস, তিনি তো পারেন এটার সমাধান করতে, আমাদের বিশ্বাস। প্রফেসর ইউনুসের তার সম্পর্কে যখন কেস হয়, তার যে ফেস ভ্যালু পৃথিবী অনুযায়ী, তার পক্ষে আমি 3টে লেখা লিখেছি। হ্যাঁ, তিনি দেখেন হাত পাতলেই হেল্প পায়, টাকা পায়, সবই পায়, মানে ওয়ার্ল্ডে এখন সরকারে এখন যে সবচেয়ে দুর্বলতা সরকার, কিন্তু ইউনুসের জন্য এটা দাঁড়ায় আছে। আমরা একটু আব্দুল্লাহ মামুনের কাছে শুনবো, যেটা আজিজ বলছেন প্রফেসর ইউনুস পারেন এই সমস্যাটা সমাধান করতে। আর আরেকটা প্রশ্ন আপনার সাথে জুড়ে দিতে চাই, মানে এখন সরকার আসলে যেটা আমাদের রিপোর্টে দেখতে পাচ্ছেন, আলোচনাটা কার সাথে করবে, আরাকান না জনতা? আমি দুঃখিত যে মানে একেবারে মনে হবে যে ট্রেডিশনাল একটা জায়গায় নিয়ে গেলাম, কিন্তু এই কূটনৈতিক ফেইলিউর যেটা বললো আজিজ ভাই, সেটা কিন্তু শুরু হয়েছে আগ থেকে, এবং সেখানে কিন্তু এই নেইবার প্রীতিও একটা ঘটনা, এবং যে কারণে কিন্তু এই নতজানু কূটনীতি আজকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমরা এখন আপনার যে প্রশ্নটা যে কার সঙ্গে আলোচনা করব, আমার যতদূর মনে পড়ে আমরা এর আগের বিভিন্ন সেমিনার শো টক শোতে বারবার বলছিলাম যে তখন উচিত ছিল যে সামরিক জান্তার পাশাপাশি এই আরাকান আর্মিদের সঙ্গে একটা যোগাযোগ রাখা। এটার কারণটা কি? আমাদের এটা নিশ্চিত করে এখন বলা যায় যে 270 কিলোমিটারের যে আমাদের সীমান্ত, এটা দখলে চলে গেছে বলে শোনা যাচ্ছে আরাকান আর্মি, এবং রোহিঙ্গা সংকট দীর্ঘ হবে। এখন ডক্টর ইউনুস ইনভলভ হলেও দীর্ঘ হবে, যেটা আজিজ ভাই কথাটি বলেন যে ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছেন তাদের কারণে। আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু অনেকে জানি না যে মিয়ানমারের সময় আমরা ইউএনএ বলেছি, আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বলেছি, আমি সেখানে যাচ্ছি যে কেন গুরুতর হলো। দেখেন, মিয়ানমারের সঙ্গে কিন্তু এখান দিয়ে আমাদের বাণিজ্য যোগাযোগ আছে, সেটি কিন্তু এখন বন্ধ। বড় ট্রলার জাহাজ সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সবচেয়ে বড় যে খবরটি সেটা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি। আমরা জানি আরাকান আর্মি যখন এই অঞ্চলটাতে তাদের দখলের জন্য প্রচেষ্টা চালাচ্ছিল, তখন কিন্তু কথা আসছিল যে বান্দরবন এবং খাগড়াছড়ির কোনো কোনো অঞ্চল তারা ব্যবহার করছে। এটা আমি আজকে থেকে 6-7 মাস আগের কথা বলছি, এবং তখনও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।
এখন কি হলো যে এমন একটা সময় আপনি আলোচনার কথাটা বলছেন যে আমরা একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, ভারতের সঙ্গে যে আমাদের সম্পর্ক তার একটা টানাপোড়ান চলছে, সঙ্গে আবার যুক্ত হলো একটা নতুন সমস্যা, এবং সেখানে যে আন্তর্জাতিক প্লেয়ারদের উপস্থিতি এবং ভারতের খুব আশঙ্কাজনক নীরবতা এই আরাকান আর্মিদের নিয়ে, এবং শোনা যাচ্ছে যে তাদের যে প্রধান নেতা সে ভারত সফর করেছেন এবং তাদের সাথে একটা আলোচনা হচ্ছে। তাহলে আপনি যখন আলোচনাটা শুরু করবেন সেখান থেকে কিন্তু আলোচনাটা এখন আর আপনার শুধু জাতিসংঘ বা চীন বা ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই, সবগুলো দেশের সঙ্গে এটা করার সুযোগ ছিল। আমার যে প্রশ্নটা ঘুরে যেতে চাই, গত সরকার যেটা করতে পারতো, যেহেতু ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সরকার তারা ছিল, তারা ফ্যাসিলিটি বরং দিয়েছে এবং এই ঘটনাটাকে ওয়েলকাম করে আরো কঠিন সময়ের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। দেখেন, কয়েকদিন থেকে বলা হচ্ছে যে মানব পাচার বেড়েছে। আমাদের এখানে রোহিঙ্গা সংহতি সংস্থায় যে হামলাটা হলো অক্টোবরে, 13 জন মারা গেল, তখনও কিন্তু আমরা ঠিক বুঝতে পারছিলাম যে কি করব। এখন আমি আসি যে বর্তমান সরকারের যেটা করা উচিত ছিল, আমি মনে করি যে এখনো জিনিসটাকে তারা প্রথম দিকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে আরো গুরুত্ব দিয়ে, পার্টিকুলারলি চীন এবং ভারতের সাথে যেহেতু একটু ইস্যু তৈরি হচ্ছে, চীন এবং আমেরিকার সাথে এই আলোচনাটা কন্টিনিউ করতে পারতো যে কি করা যায়। আজিজ ভাই যে আরেকটা কথা বললেন যে এই অঞ্চলটি নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্রের কথা আমরা অনেকদিন শুনি, এবং আরও একটি ঘটনা শোনা যাচ্ছে যে বর্তমান যে জান্তা সরকার তার সাথে আরাকান আর্মির এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এত বড় অঞ্চল তারা ছেড়ে দিয়েছে, এবং এখানে যারা রোহিঙ্গা গোষ্ঠীগুলো আছে তারা কিন্তু আরও বিপদে পড়লে, এবং অবশ্যই তারা এদিকে আসতে থাকবে। এবং আপনি বললেন 60-70 হাজার, আর অপেক্ষমান আমরা শুনছি 4 থেকে 5 লক্ষ। তাহলে যে জায়গাটা আমরা চলে গেলাম, আমি মনে করি দ্রুত আন্তর্জাতিক, জাতীয় সঙ্গে তো একটা কি ফোরাম আমরা জানি, দ্রুত চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এই বিষয়ে আলোচনাটা করা দরকার। এবং সেটাই বলছি, এজন্যই কিন্তু জিনিসটা রিস্কি হয়ে গেছে। প্রত্যেকের স্টেকটা ওখানে আছে, আমরা খনিজ সম্পদ সম্পর্কে জানি, ওটা সেন্সিটিভিটি সম্পর্কে জানি। আমি দ্রুত চাই সেটা ইউনূস সাহেবের ইমেজকে কাজে লাগিয়েও, যেটা উনি বললেন, অথবা আমাদের যে প্রপার ডিপ্লোমেসি সেটার মাধ্যমে দ্রুত এই সমস্যাটার সমাধান না করলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম, পার্টিকুলারলি টেকনাফ, রাঙামাটি এবং পার্বত্য চট্টগ্রামের অন্যান্য অঞ্চল, এবং আমাদের যে আরও একটা জিনিস যে বিদ্রোহী যে গোষ্ঠীগুলো আছে তাদের সাথে অস্ত্র আদান প্রদানের খবরও কিন্তু আমরা শুনছি। আশ্চর্যজনকভাবে এই বিষয়টাতে কিন্তু আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের আমি অ্যাক্টিভিটি বলছি না তারা করছে না, কিন্তু অত্যন্ত সীমিত এবং ভিজিবল। এবং আজকেও দেখলাম যে ইন্টারভিউতে বলছিল যে এটা নো কমেন্টস টাইপের একটা কমেন্ট করার, এটা কিন্তু আমরা জানতে চাই যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি জানতে চাই যে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি কি করা হচ্ছে, সেটি খুব জরুরি। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন এম এ আজিজ এবং ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সাংবিধানিক যে কোনো পরিবর্তন সংসদের বাইরে যাওয়ার সুযোগ নেই, রাজনৈতিক নেতারা বলছেন, তাই তো? পার্লামেন্টেই তো আসলে সংবিধান যদি সংশোধন হয়, পাশ করে আসতে হয়। কিন্তু এই যে সংবিধান যে সংস্কার কমিশন হচ্ছে, তাই যে এই সংস্কারটা আসলে কিভাবে হবে? কথাটি একভাবে ঠিক, আবার এটি অন্য আরেকটি ব্যাখ্যাও হতে পারে। সেটি হচ্ছে যে এই কমিশনও বলছে, এখন প্রথম দিকে কমিশনের যে বক্তব্য ছিল আর বর্তমান যে বক্তব্য, আমি মনে করি এটি আরও পরিশীলিত এবং গঠনমূলক, যেটিকে আমি সাধুবাদ জানাই। কিন্তু কথাটি ঠিক যে কোনো পরিবর্তন তো আপনাকে আলটিমেটলি সংসদে যেতে হবে, যদি না আপনি রেফারেন্ডামে যান, এবং রেফারেন্ডামে না গেলে, অর্থাৎ গণভোটে না গেলে আপনাকে তো সংসদে যেতে হবে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটটি, সেই প্রেক্ষাপটে তো আপনার নির্বাচন করতে গেলেও এমন এমন সিদ্ধান্ত নিতে হবে যেটি আসলে বিএনপিরও প্রয়োজন। একটি বড় যে সিদ্ধান্তটি, সেটি হয়তো আমরা আশা করছি যে অ্যাপেলেট ডিভিশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এবং এটা একটা বড় সিদ্ধান্ত আসবে। কিন্তু তার বাইরেও কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এবং সেখানে কিন্তু সংসদে আলটিমেটলি যেতে হবে রেফারেন্ডামে না গেলে। কিন্তু ঐক্যমতের প্রশ্নটা কিন্তু আমার ধারণা যে জন্য আলোচনাটা এসছে, কদিন থেকে আমরা যে কানাঘুষোটা শুনছি, সেটি হচ্ছে যে বয়স কতদিন হবে। এখন আমাদের পার্লামেন্টে ইলেকশনের জন্য, জাতীয় সংসদ ইলেকশনের জন্য বয়স হচ্ছে 25 বছর, আর ভোটের জন্য 18 বছর। আর হ্যাঁ, অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে, যেমন একটি দেশের কথা আমার মনে পড়ে যে নিউজিল্যান্ডে সম্ভবত 21 বছর বয়সে পার্লামেন্ট ইলেকশন করা যায়। কিন্তু আমাদের আশপাশের যে দেশ, আমার মনে পড়ে যে ভারত এবং পাকিস্তানে, সেখানে আসলে 25 বছরের কথা বলা আছে। এবং আমি যদি ভুল না হয়ে থাকে, নেপালে 2017 সালে এটাকে বাড়িয়ে সম্ভবত 35 কি 30 করা, সম্ভবত 35 করা হয়েছে। এবং এই জন্য আলোচনাটা কদিন থেকে একটু বেশি এসছে। আমি এটাকে দুইভাবে দেখি। সেটি হচ্ছে যে যদি আমাদের
নতুনই যে জাগরণের কথা বলছি, এবং আমি ব্যক্তিগতভাবে ছাত্রদের যে দল করা হচ্ছে তাকে ওয়েলকাম করি, কিন্তু ওই দলটাকে আমি আর ওটাকে ছাত্রদের দল বলতে চাই না, তাহলে ওটা শিক্ষা প্রতিষ্ঠানের দল হয়ে যাবে। ছাত্রদের উদ্যোগে আমি গণমানুষের দল হিসেবে দেখতে চাই, এবং তার নেতৃত্বে অবশ্যই সিনিয়ররা থাকবেন, অবশ্যই শিক্ষার্থীরা থাকবেন, তাদের আদর্শ থাকবে, তাদের স্পিরিট থাকবে, কিন্তু তাদের নেতৃত্বে আসবে বলে আমি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটা ডেট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যেখানে আলোচনাটা হচ্ছে সেটা যে বিসিএসএ, যেটা নিয়ে আন্দোলনটা শুরু হলো, বলা হচ্ছে যে বিসিএসএ কিন্তু নিয়োগের বয়স হচ্ছে 21 বছর, তাহলে কেন কমানো যাবে না? এখানে দুটো প্রেক্ষাপট, একটি হচ্ছে যে বিসিএস এবং সংসদের যে মূল দায়িত্ব সেটি হচ্ছে যে আইন প্রণয়ন, সংবিধান সংশোধন, জনমানুষের ভাগ্য নির্ধারণ, সেটির ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিউজিল্যান্ডে যে উদাহরণটি দিলাম বা উন্নত বিশ্বে, সেখানে যে সামাজিক বাস্তবতা, সেখানে যে অর্থনৈতিক বাস্তবতা, সেখানে অভিজ্ঞতার বাইরেও প্রযুক্তিগত উন্নয়ন, বর্তমানে ডেটা সায়েন্স ডেভেলপমেন্ট, এগুলোতে 21 বছর বয়স অথবা মানানসই। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বয়স যদি কমে 21 বছর করা হয়, এখনকার যে জেনারেশন তারা কন্ট্রিবিউট করতে পারবে না সেটা আমি মনে করি না, সেটি হতে পারে, কিন্তু অভিজ্ঞতার জায়গাটি আমি মনে করি যে সংসদে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাটাতে আমরা গেলে তখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ওই জায়গাটাতে কিন্তু ঐক্যমত যদি না হয়, এবং যেভাবে বিএনপি এখন কথা বলছে, আমার মনে হয় সেজন্য উনি কথাটা বলেছেন যে তাহলে কিন্তু এটা আমি সম্ভব বলে মনে করি না। কিন্তু অন্য সংস্কারগুলোর ক্ষেত্রে আমরা চাই যে সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে, এবং পরবর্তীতে পার্লামেন্টে যদি রেফারেন্ডাম না হয়, সেটা সম্ভাবনা দেখছি না, পার্লামেন্টে পরবর্তীতে এটা নিশ্চয়ই একটা ভ্যালিডেশন তো প্রয়োজন হবে, সেটির একমত। কিন্তু অন্যান্য সংস্কারের ক্ষেত্রে আমরা জাতীয় ঐক্যমত্য দেখতে চাই। এমএ আজিজ, একই প্রশ্ন আপনার কাছে, বয়স কমানোর সুপারিশ এখানে বিএনপি সহ বিভিন্ন দলের রাজনীতিকরা আমি ওই রোহিঙ্গার একটা পয়েন্ট আমি বলি নাই। দেখেন, আমি প্রফেসর ইউনুস পারে, কারণ পশ্চিমা সব দেশ, পাওয়ারফুল সব দেশ তার কথা কেন যেন হিপনোটাইজ হয়ে যায়, শোনে। তো এখানে এখন যে ভারতের সাথে আমাদের টানাপোড়েন চলছে, যতদিন শেখ হাসিনা ভারতে থাকবে ততদিন টানাপোড়েন থাকবে। অন্ততপক্ষে চীন প্রধান ফ্যাক্টর আরাকানের জন্য। আর আরাকান আর্মি কিন্তু বিদ্রোহীরা প্রায় 50-50টা গ্রুপ আছে, এটা তো আলটিমেটলি খণ্ড খণ্ড হয়ে যাবে। তো সেখানে আরাকান কিন্তু সবচাইতে এখন মেজর ফ্যাক্টর। এখন যে জান্তা সরকারের অংশ ভূখণ্ড কিন্তু অল্প নিয়ন্ত্রণে আছে, সুতরাং আরাকান এবং জান্তা উভয়ের আলোচনা করতে হবে। এবং প্রফেসর ইউনুস যদি এটা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেখা উচিত, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে আন্তর্জাতিক অপিনিয়ন, বিশেষ করে আমেরিকার নিরাপত্তা সচিব, তিনি নিজে টেলিফোন করে প্রফেসর ইউনুসকে বলছে, যেটা আগে বলা হয়েছিল যে ভারত মোদির সাথে বন্ধুত্ব ট্রাম্পের, সুতরাং আমাদের অবস্থা খারাপ, কিন্তু এটা উল্টাটা। এখন তো টেলিফোনে কথা বলছে তো, এবং বলে দিচ্ছে আমেরিকা তোমার পাশে আসে। আমেরিকা পারে তো, আমেরিকা, কারণ ওয়ার্ল্ডের যত বড় জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সব আমেরিকার নিয়ন্ত্রণে, আমেরিকার ফান্ডিংয়ে চলে। সুতরাং ইউনুসের পক্ষে সম্ভব, আমি এখনও বলছি। হ্যাঁ, আমার কারণ ইউনুস সম্পর্কে অতি উচ্চ ধারণা। দ্বিতীয় আসেন বয়স। প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে গণতন্ত্র ইনস্টিটিউশনালাইজ হয় নাই। আমাদের দেশে অনেক দেশে আছে যে 40-38 বছরের প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের দেশে হতে পারে, কিন্তু বয়স তো বাধা না, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে যেহেতু গণতান্ত্রিক ইনস্টিটিউশনালাইজ না, ব্যক্তিও ওইভাবে মনোজগতের পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এই সাবকন্টিনেন্টে এই জন্যেই কোনো দেশের বয়স 25-এর নিচে নাই। আর যেটা বিসিএসের পরীক্ষা আন্দোলন করে এটা কিন্তু বাড়ায় ফেলছে অলরেডি। এই সরকার কিন্তু এটাকে 35-এ নিয়ে গেছে, হ্যাঁ 32-এ নিয়ে গেছে, হ্যাঁ 32, ফাইনালি 35 চাইছে, 32 করে ফেলছে। সুতরাং এখন যদি বয়স কমাইতে চায়, এবং বিএনপি মেজর পার্টি, বিএনপি কিন্তু আপত্তি দিছে। এখন প্রথম আমি যেটা বলতে চাইছিলাম যে এই সরকার এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওয়েট নিছে এই প্রেসিডেন্টের কাছে, তাদের তো ম্যান্ডেটই নাই সংস্কার করার। ছাত্রদের যত দাবি আছে, কোনো দাবিতে কোঠার সংস্কার ছাড়া কিছু চায় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার অবিশ্বাস এই জন্য দাঁড়াইছে, তারা সরকার ফর্ম করার পরে সংস্কারের দাবি ইস্যু উঠাইছে। এখন ধরেন আমি বলি, এই যে সংস্কার, আপনার শাহাবুদ্দিনের সময় 21-22টা সংস্কারের প্রস্তাব ছিল, পার্লামেন্ট পাশ করে নাই। এরশাদের সময় যে হাইকোর্ট ডিভিশনাল হেডকোয়ার্টারে দিয়েছিল, পাশ করে নাই। হ্যাঁ,
111-এর সময় 122টা সংস্কার প্রস্তাব ছিল, এবং 111-এর সময় তো সংস্কারপন্থী হয়ে অনেক আওয়ামী লীগ বড় দল বিএনপির থেকে অনেক লোকের তো রাজনীতিই বন্ধ হয়ে গেছে, পাশ করে নাই। সুতরাং এটা ভাবতে হবে যে এই যে সংস্কার কমিশন, রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হচ্ছে, ছাত্রদের কথা এবং সরি একটু ধরা দেয় যে তাহলে যে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, তাহলে সেই স্ট্রাকচার ওটা প্রধান উপদেষ্টার নেতৃত্ব হবে, সেখানে যদি ঐক্যমত হয় সেগুলোর ক্ষেত্রে কি না, আমার কথা হচ্ছে জাতীয় ঐক্যমতে ওখানে আদৌ সমাধান হবে। থ্যাংক ইউ এম এ আজিজ, থ্যাংক ইউ আব্দুল্লাহ মামুন। আমাদের হাতে আর সময় নেই। এই ছিল আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।